করোনায় ঢাকা আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। কেন ঢাকা সেটা আপনারা অনেকেই বুঝতে পারছেন, বিশেষ করে ঢাকাবাসী তো বুঝতেই পারছেন। এবারের দ্বিতীয় ঢেউ, এই দ্বিতীয় ঢেউয়ে গত এক মাসে যত করোনায় আক্রান্ত মানুষ মারা গেছে তার 68% ঢাকা এবং ঢাকার আশপাশের, মূলত ঢাকার। কেন ঢাকা? ঢাকায় এমন কি আছে যেখান থেকে বেশি আক্রান্ত হচ্ছে, বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে, নাকি চিকিৎসার সুযোগ পাচ্ছে না সে কারণে ঢাকার মানুষরাই মরে যাচ্ছে? এইসব বিষয় নিয়ে আমরা আজকে চিকিৎসকদের কাছে এবং চিকিৎসা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই, বুঝে নিতে চাই। কারণ যতটা কড়াকড়ি ঢাকায় করা হয়েছে, সেই কড়াকড়ি না মানার ব্যাপারটাও ঢাকায় বেশি দেখা যাচ্ছে। আমরা কেন মানছি না, মানাটা কতটা অনুচিত হচ্ছে, সেটাও বোধহয় আজকে আমরা বুঝে নিতে পারবো আমাদের আলোচকদের কাছ থেকে, তাদের অভিজ্ঞতা এবং যে বিশ্লেষণ সেটা শোনার পর। জানিয়ে দিই যারা যারা আছেন আমাদের সঙ্গে ইম্পালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আছেন অধ্যাপক ডাক্তার জাহির আল আমিন। আমরা আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেনকে পাবো, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন এক্ষুনি। রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম আমাদের সাথে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদার, সরকারি কর্মচারী হাসপাতালের আইসিইউ বিভাগের কনসালটেন্ট ডক্টর মফিজুল হক সোহাগ, তার অভিজ্ঞতার কথা জানাবেন ডক্টর আনিসুর রহমান, তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ। অভিজ্ঞতা শোনার আগে একটু শুনে আসি ঢাকার মৃত্যুর পরিসংখ্যানটা কোথায় গিয়ে দাঁড়ালো। যদিও আমরা জানি গত পরপর 3 দিন 100-র উপরে মৃত্যুর হিসেব আমরা দিয়েছি আমাদের ব্রেকিং নিউজে। আজকে 3 দিন বাদে চতুর্থ দিনের মাথায় 100-র নিচে নামলো, তাও 91, কম নয়। কি জানি হয়তো কালকে আবার এটা এক লাফে আবার অন্যদিকে চলে যায় কিনা। আমরা আমাদের এই আশঙ্কা যেন সত্য না হয় সেই প্রত্যাশা সবসময় থাকে। পরিসংখ্যানটা দেখে নেই রেজওয়ান ফয়েজের রিপোর্ট থেকে। করোনা ভাইরাস সংক্রমণে মঙ্গলবার যে 91 জন মারা গেলেন তাদের মধ্যে 60 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এর একদিন আগে সারা দেশে যে রেকর্ড 112 জনের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে 71 জনই এই ঢাকা বিভাগের। দেশের শুরু থেকেই ঢাকা বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি, আর দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর সংখ্যা ঢাকায় প্রতিদিনই বেড়েই চলেছে। পরিসংখ্যানটা কিন্তু এই বিভাগের বাসিন্দাদের মনে ভয় ধরিয়ে দেবার মতোই। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে মঙ্গলবার পর্যন্ত করোনায় যে দেশে 10,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 6,179 জনই ঢাকা বিভাগের, যা মোট মৃত্যুর 58%। করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ের আঘাতটা ঢাকাবাসীর উপর অনেক বেশি নির্দয়। গত এক মাসের তথ্য বলছে এই সময়ে মারা যাওয়া ব্যক্তিদের 68%ই ঢাকা বিভাগের বাসিন্দা। সেই হিসাবে গত এক মাসে ঢাকা বিভাগে মৃত্যু বেড়েছে 26%। ঢাকার পরের অবস্থান চট্টগ্রামে, এই বিভাগে গত এক মাসে মৃত্যু বেড়েছে 19%। করোনা ভাইরাসে গত 20 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত মোট যে 1946 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 1321 জনই ঢাকা বিভাগের। অর্থাৎ গত এক মাসে করোনা সংক্রমণে দেশে যত মৃত্যু হয়েছে তার 2/3 বাস করতেন ঢাকা বিভাগে। আর নির্দিষ্টভাবে ঢাকা শহরের কথা বললে শুরু থেকে ঢাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশে মোট শনাক্ত রোগীর 61.50% রাজধানীর বাসিন্দা। তবে মোট মৃত্যুর কত শতাংশ রাজধানীতে এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে অনেকেরই আশঙ্কা এখন পর্যন্ত যত মৃত্যু হয়েছে তার অন্তত অর্ধেক রাজধানীতে। বৃহত্তর ঢাকায় অফিস আদালত বেশি, গণপরিবহনে ভিড় বেশি এবং গার্মেন্টস সহ নানা ধরনের শিল্প কারখানা বেশি, মিছিল মিটিং এগুলোও বেশি এবং শপিং মলের সংখ্যাও বেশি, এবং সব অফিসগুলোই কম বেশি আবদ্ধ এবং শীতাতপ নিয়ন্ত্রিত, এবং একই সাথে এখানে বসবাসকারী মানুষদের বসবাসের জায়গাগুলো একেবারেই ঘিঞ্জি বা জনাকীর্ণ, ফলে বাসস্থানের জায়গাতেও তারা ঝুঁকির শিকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন
সংক্রমণ আর মৃত্যু কমাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আপাতত আর কোনো বিকল্প নেই। আগামীতে হয়তো সর্বাত্মক যে বিধিনিষেধ সেটি বেশি দিন চালানো সম্ভব হবে না, কিন্তু আমাদের বহুদিন 5ই এপ্রিল যে বিধিনিষেধ জারি করা হয়েছে, সীমিত আকারে আমাদের অফিস আদালত চলা, সীমিত আকারে যানবাহন, সেটি কিন্তু আমাদের কয়েক মাস চালাতে হবে। অন্তত কোরবানির পর পর্যন্ত আমাদের এই সীমিত আকারে বিধিনিষেধ মেনে চলতে হবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। ভয় ধরিয়ে দেয় কি আসলে নানাভাবে রেজওয়ান ফয়েজ তার রিপোর্টে ঘুরিয়ে ফিরে একই কথা, একই পরিসংখ্যান, এবং পরিসংখ্যানটা অনেকটা বেশি ফলাও করে উপস্থাপন করেছে। আসলে আমাদের উদ্দেশ্যটাই তাই, যে তাতেও যদি একটু ভয় পায়। সব কিছু বেশি বেশি, সেই কারণে নাকি মৃত্যুও বেশি। যদি সব কিছু বেশি বেশি হয় তাহলে তো আসলে সচেতনতাটাও বেশি হওয়ার কথা। কেন তাহলে উল্টোটা বেশি হবে এই ঢাকায়? এইসব প্রশ্নই থাকবে। আমি শুরুতে ডক্টর আনিসুর রহমানের কাছ থেকে একটু শুনে নিই। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডক্টর আনিসুর রহমান, শুনতে পাচ্ছেন আমাকে ডক্টর আনিস? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? আমি নিজেই পজিটিভ হয়েছি 31 তারিখে গত মাসে। পজিটিভ হয়ে 11 দিন হাসপাতালে ছিলাম, তারপরে সুস্থ হয়ে আমি বাসায় এখন আছি। আচ্ছা, এখন আপনার যে প্রশ্নটা, জি, ঢাকা শহর একটা জনবহুল শহর। এখানে নানান পেশার লোকজন বসবাস করে, জীবিকার কারণে তারা ঢাকা বাসা থেকে বাইরে হয়। এবং আপনারা জানেন যে এখন হচ্ছে যে বাংলাদেশে যে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে তা হচ্ছে আফ্রিকান এবং ইউকে ভেরিয়েন্ট, এবং আফ্রিকান এবং ইউকে ভেরিয়েন্ট আগের করোনা ভাইরাসের 100% বেশি আক্রান্ত করে। এবং হচ্ছে জনগণ স্বাস্থ্যবিধি এই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন। এমনকি এই লকডাউনও, যদিও শহরে কিন্তু লোক সংখ্যা কম, কিন্তু তুলনামূলকভাবে কম, কিন্তু অলিতে গলিতে জনগণ কিন্তু স্বাস্থ্যবিধি মানে না। রাইট। আমি ডক্টর যার আনিসুর কারণে রহমান, সংক্রমণে ঢাকা যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মতো এরকম একটি হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, এবং আমরা জানি যে করোনার জন্য সবচেয়ে বেশি ভিড় আপনার এখানে, আর আইসিইউতে উপচে পড়া ভিড়। এখনো যদিও ডিএনসিসির একটি বড় হাসপাতাল করা হয়েছে, সেটা আরও অনেক কার্যকর হবে, অর্থাৎ আরও অনেক লোকবল দরকার। কিন্তু ধাক্কাটা আসলে সামলাচ্ছেন আপনারা, এবং এই আইসিইউতে পেশেন্ট হ্যান্ডেল করতে গিয়ে আপনি নিজে অসুস্থ থাকেন আর না থাকেন, সব খবর আপনার হাতের মুঠোয় চলে আসে। কোন ঢাকার কেমন ধরনের লোকজন বেশি আক্রান্ত হচ্ছেন? আমরা একটু যদি আমরা ওইভাবে সোশ্যাল অবস্থানটাও যদি একটু জানতে পারি, হাসপাতাল বা আইসিইউতে আসা রোগীদের অবস্থা থেকে, আপনারা যাদেরকে হ্যান্ডেল করেন। একদিকে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরাই আমার এখানে আসতেছে, হ্যাঁ, এবং যাদের বয়স 50-এর উপরে, এবং হচ্ছে কোমরবিডিটি যাদের বেশি, কোমরবিডিটি বলতে ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, রেনাল ইম্পেয়ারমেন্ট যাদের থাকে, তারাই এখানে ভর্তি হচ্ছে। এবং ভর্তি হওয়ার পরে এবার যেটা দেখা যাচ্ছে যে ভর্তি হওয়ার পরপরই হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা খুব সাডেনলি হঠাৎ করে কমে যায়, এবং হঠাৎ করে কমে যাওয়ার কারণে তখন হচ্ছে আইসিইউ সাপোর্ট দেওয়াটা হয়। কিন্তু আমাদের সেই হারে, যে হারে আমাদের এখানে মুগদা হাসপাতালে আমাদের হচ্ছে বেড সংখ্যা হলো 310, হ্যাঁ, 310 জন রোগী ভর্তি থাকে। প্রায় এই মার্চ মাসে প্রায় 310 জনই ভর্তি থাকে, বা এর বেশি ভর্তি থাকে। কিন্তু সেই হিসাবে আমরা আইসিইউ সাপোর্ট সময় মতো দিতে পারি না, অথবা দিতেই পারি না, তখন হচ্ছে রোগীরা ওখানেই মারা যায়। আচ্ছা, আমার একটা কৌতূহল, যে প্রথম ওয়েভ যখন গেল তখন একটা নানা রকমের স্টাডিও হয়েছে, আমরাও, আমার সহকর্মীরা বিভিন্ন বস্তিতেও ঘুরে এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একটু নিম্ন আয়ের মানুষরা নারাজি, এবং তারা অনেক সময় তাদেরকে অন ক্যামেরা অফ ক্যামেরা আমরা তাদেরকে বলতে শুনেছি যে এগুলো তো বড় লোকের রোগ, এগুলো তো আমাদের হবে না। তাইলে মুগদা হাসপাতালে যাদেরকে পাচ্ছেন, নিম্ন মধ্যবিত্ত, তাদেরটা কিভাবে হচ্ছে? আরও একটা তাদের একটা দাবি আছে, মানে আমরা বলছি ওই শ্রেণীর মানুষের মধ্যে আমরাও পড়ি,
একটা দাবি যে আমাদের মধ্যে এক ধরনের ইমিউনিটি বেশি, হার্ড ওয়ার্কিং মানুষ আমরা, সো আমাদের কিছু হবে না, এই ধরনের কথা। তাহলে এই শ্রেণীর মানুষরা কেন এবার এই দ্বিতীয় ধাপে আহ, এত বেশি আক্রান্ত হচ্ছে? তারা কি কি মানে নাই? তাদের, আপনাদের কি সুযোগ হয় এইসব বিষয় নিয়ে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলা বা অ্যাটেন্ডেন্টের সঙ্গে কথা বলা? না, আমরা যেটা ওনাদের কাছ থেকে যেটা আমরা হিস্ট্রি নিলে যেটা বুঝতে পারি যে এই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এনারা হচ্ছে কি যে কাজের কারণে এরা বাইরে হয় এবং যাদের সাথে মেলামেশা করে সেখানেও কিন্তু স্বাস্থ্যবিধি সেই মতো ভাবে মানা হয় না। অনেকে মাস্ক পরে না, অথবা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে না, হ্যাঁ, এবং হচ্ছে স্যানিটাইজ করে না, এগুলোই থাকে। হ্যাঁ, যার কারণে দেখা গেল তারা বাসায় আসে, বাসায় উনি ইনফেক্টেড, বাসায় আসে, বাসায় অন্যান্য ফ্যামিলিদেরকে ইনফেক্টেড করতেছে। আর হলো যে এর উপরে যে উচ্চবিত্ত যারা, তারা আমাদের এখানে যেহেতু একটা সরকারি হাসপাতাল, কাজে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত এই সংখ্যাটাই আমাদের এখানে বেশি আসে। আচ্ছা, না মানে এতদিন যে বলা হতো যে তাদের অনেক ইমিউনিটি অন্যরকম, এই নিম্ন মধ্যবিত্তের কাছে বা গরিব মানুষের কাছে এই রোগটা যায় না, কিন্তু সেটা হচ্ছে। আরও একটি জিনিস, ধারণা বা নানান সময় নানান সোর্সে আলোচনাটি যে গরম ঠান্ডা সারাক্ষণ আরামে থাকে যারা, এই তারা অনেক বেশি ভালনারেবল ইত্যাদি। কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের তো প্রশ্নই ওঠে না যে সারাক্ষণ ঠান্ডার মধ্যে থাকলাম, এসিতে থাকলাম, আবার বাইরে গেলাম, গাড়িতে চড়লাম, সেটা তো অ্যাফোর্ডও করতে পারে না। তাইলে এরা কেন আক্রান্ত হচ্ছে? মানে আহ, আহ, কি কারণ মনে হয় আপনার? এখন হচ্ছে শীতকালে এবং গরমকালের কথা বলতে চাচ্ছেন। রাইট। শীতকালে যেটা হচ্ছে, শীতকালে সাধারণত হচ্ছে এই যে আমরা আগে ধারণা করছিলাম যে শীতকালে হচ্ছে বেশি হবে, গরমকালে কম হবে, কিন্তু যেটা এখন আমাদের হচ্ছে বায়োলজি স্যার হচ্ছে প্রফেসর নজরুল সাহেব যেটা আমাদেরকে বলছে, যে মানে বলছেন যে শীতকালে অন্যান্য ভাইরাসরা থাকে, যার কারণে হচ্ছে করোনা ভাইরাস, একটা ভাইরাস যখন থাকে অন্য আরেকটা ভাইরাস কিন্তু ইনফেক্ট করতে পারে না। যার কারণে হচ্ছে শীতকালে হচ্ছে আমাদের কিন্তু এখানে হচ্ছে সংক্রমণের হারটা কমে গেছে। কিন্তু গরমকালে কিন্তু এই অন্যান্য ভাইরাস গুলো থাকে না, যার কারণে হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হারটা বেশি মনে হচ্ছে। এবারের সেকেন্ড ওয়েভে এই করোনা মানে এই এই ভেরিয়েন্টটা কোন ভাইরাসগুলোকে রিপ্লেস করলো? নর্মালি মানে ট্র্যাডিশনালি এই গরমটার মধ্যে কিছু 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 না কিছু ভাইরাস তো থাকেই, আহ, কাকে রিপ্লেস করলো আসলে? এটা তো আমাদের এখন আমাদের কাছে এরকম স্টাডি আমার কাছে নাই। এটা হয়তো আইডিএস এর হয়তো বলতে পারবে। আচ্ছা, আম, আমরা আইডিসিআর এর মোহাম্মদ তাজমুল ইসলামের কাছ থেকে কি একটু আহ, জানতে চাই। ডক্টর মুস্তাক হোসেন আমাদের সঙ্গে কি যুক্ত হয়েছেন? আচ্ছা, আস্তাম মুস্তাক ভাইয়ের কাছে ফিরবো। আমি একটু নাজমুল ইসলামের কাছে, রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালকের কাছে একটু জানতে চাই যে আহ, কোন ভাইরাসটাকে রিপ্লেস করলো আর ঢাকায় এই এই প্রকোপটা বেশি। আমি শুরুতেই বলেছিলাম ঢাকার মতো জায়গায় যেখানে মানুষ বেশি, যেখানে জনগণ বেশি, সেখানে সচেতনতা বেশি হওয়ার কথা, কিন্তু উল্টোটা হচ্ছে। আবারও এই রোগ নিয়ন্ত্রণ বিভাগের তাহলে স্ট্র্যাটেজির কি কোনো ভুল আছে? দুটো প্রশ্নেরই উত্তর চাই। আমি শুরুতেই ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঢাকা শহর কিন্তু একটি বড় মেট্রোপলিটন শহর। বাংলাদেশ ঘনবসতির একটি দেশ, এখানে প্রায় 17 কোটির মতো মানুষ বসবাস করে এবং প্রতি স্কোয়ার কিলোমিটারে যদি আমরা হিসাব দেখি তাহলে 1100 থেকে 1200 গড় হচ্ছে প্রতি স্কোয়ার কিলোমিটারে, এইটি। কিন্তু আপনি যখন ঢাকা শহরের দিকে তাকাবেন, খুব অবাক হয়ে আমরা দেখি যে ঢাকা শহরে প্রায় 23,000-এর বেশি মানুষ প্রতি স্কোয়ার কিলোমিটারে থাকে। তার মানে হলো যে আমরা কল্পনা করতে পারি না যে কত কাছাকাছি মানুষ ঢাকা শহরে বসবাস করতে হয় এবং কত বেশি সংখ্যক মানুষ খুব ছোট্ট একটি জায়গার মধ্যে থাকেন। পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় 5/1 কিন্তু এখানেই থাকছেন, বা 6/1। এই মানুষগুলো কিন্তু যারা ঢাকা শহরে থাকেন, এখানে কিন্তু অতি উচ্চবিত্ত থেকে শুরু করে একেবারে সর্বহারা নিম্নবিত্ত সবাই কিন্তু আছে। প্রত্যেককেই কোনো না কোনো কারণে জীবিকার অর্জনের জন্য এখানে থাকতে হয়। এবং এইখানে আমরা যেটি দেখেছি গত 1 বছরে,
যে নানান রকমের মিথ আমরা দেখেছি যে গরিবের করোনা হয় না, নিম্ন আয়ের লোকেদের হয় না, কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে কিন্তু যত রোগী ভর্তি হন তার সিংহভাগ মানুষই কিন্তু মধ্যবিত্ত, নিম্নবিত্ত অথবা একেবারেই নিম্ন আয়ের মানুষ। এবং এইখানে স্বাস্থ্যবিধি মেনে না চলা, জেনে বুঝে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং এক ধরনের ডিনায়াল, আমি করোনাকে স্বীকারই করতে চাই না যে করোনা আমার হতে পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে কন্ট্রিবিউট করেছে। এর পাশাপাশি গত 1 বছর ধরে যে ভাইরাসটি, যে ভেরিয়েন্টটি আমাদের দেশে কার্যকর ছিল, এটি নিশ্চিত করেই কিন্তু তার একাধিক মিউটেশন হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ইউকে ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট অথবা তারও আরো মিউটেশনে যে ফর্মগুলো এসছে সেগুলো। এবং আমরা জেনেছি যে সেই যে মিউট্যান্ট যে ভেরিয়েন্ট গুলো আমাদের দেশে এসছে সেগুলোর কিন্তু সংক্রমণ করবার সক্ষমতা অনেক বেশি, আক্রান্ত করবার সক্ষমতা অনেক বেশি। এবং গত 3-4 মাসে আমরা যতটা আত্মতুষ্টিতে ভুগেছি, আমরা যতটা বেপরোয়া চলাফেরা করেছি, তাতে কিন্তু খুব দ্রুত এই ভাইরাস পুরো দেশেই ছড়িয়ে গেছে। 50টির উপরে জেলা কিন্তু এখন উচ্চ সংক্রমণশীল অবস্থায় আছে। তার মাঝে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যায় আমরা রোগী দেখছি, সবচেয়ে বেশি আমরা আক্রান্ত দেখছি এবং মৃত্যুর সংখ্যাটিও কিন্তু বরাবরই ঢাকাতেই আমার সবচেয়ে একটা বেশি। ছোট্ট কৌতূহল, ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, গত ওয়েভে অর্থাৎ শুরু যখন হলো তখন কি অপেক্ষাকৃত এই ধরনের এই শ্রেণীর রোগীর সংখ্যা কম ছিল বা মৃত্যু কম ছিল? মানে অর্থাৎ আমি যেটা বলছি যে যে মিথ চালু হলো যে গরিব মানুষের এটা হবে না, এটা বড় লোকের রোগ, এই কারণে তারা মানবে না, জীবন আগে, জীবিকা আগে, জীবন নয়, যা মানার মানুক আসলে মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা যাদের ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়ে তারা এইসব মানুক, এই ধরনের যে কথাবার্তা, সেইটার সাপোর্টে কি কোনো পরিসংখ্যান আছে কিনা? অর্থাৎ আমি বলতে চাইছি যে গত ওয়েভে কম সংখ্যক নিম্নবিত্ত বা গরিব মানুষ আক্রান্ত হয়েছে বা মারা গেছে, সেরকম কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা আপনাদের? এইটি আমাদেরকে একটু সময় দিলে এমআইএস কিন্তু আমাদের ডেটা আছে, আমরা কিন্তু বলতেই পারবো। আমি সাধারণভাবে যদি বলি, গত বছর মার্চে যখন আমরা প্রথম জানলাম যে করোনা এসেই গেল, মার্চে কিন্তু মাত্র 5 জন মারা গিয়েছিলেন, আমাদের যদি খেয়াল থাকে সেই পুরো। এই বছর মার্চে এসে আমরা দেখলাম 638 জন মারা গেলেন। গত বছর সবচেয়ে বেশি মানে মৃত্যু হলো কিন্তু জুলাই মাসে 1264 জন। আর এই এপ্রিলে কিন্তু সেই সংখ্যা আমরা ইতিমধ্যে প্রায় ছাড়িয়ে চলে গেছি। এই যে সংখ্যার বৃদ্ধি, এইটি কিন্তু কিউমুলেটিভ, মানে যত সময় যাবে আমরা যত বেশি এই করোনাকে একেবারেই গুরুত্ব না দিয়ে নিজেদের মতন করে চলাফেরা করব, এই মৃত্যুর সংখ্যা কিন্তু কোনোভাবেই কমানো যাবে না। কারণ এর সঙ্গে নতুন ভেরিয়েন্ট, এর সঙ্গে বয়সের যে বিভাজনটি আছে, 50 ঊর্ধ্ব মানুষরা ছিলেন, 60-এর ঊর্ধ্ব মানুষরা ছিলেন, যাদের কোমরবিডিটি ছিল তারা ছিলেন। এখন কিন্তু আমরা দেখছি যে তার চেয়ে কম বয়সী মানুষরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং আমাদের একটি শহরের যে একটি বৈশিষ্ট্য, যে আমরা কিন্তু তত কায়িক পরিশ্রম করি না, আমরা কিন্তু খাবারের যে অভ্যাসটি আছে সেটি অনেক ক্ষেত্রেই খুব স্বাস্থ্যকর, হেলদি খাবার হয় না। কাজেই অনেক কিছুই কিন্তু এখানে মাল্টিফ্যাক্টোরিয়াল, অনেকগুলো বিষয় এখানে চলে আসবে। আমাদের জীবনযাপনের যে অভ্যাস, আমাদের খাবারের যে অভ্যাস, আমাদের যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ করবার সক্ষমতা এবং তার সঙ্গে নতুন সম্ভাব্য যে ভেরিয়েন্ট গুলো আছে, তার সবকিছু যোগফলই কিন্তু এই মৃত্যুর একটি অন্যতম বড় কারণ। তার সঙ্গে যোগ হবে দেরি করে হাসপাতালে যাওয়া, দেরি করে পরীক্ষা করা, দেরি করে চিকিৎসা নিতে শুরু করা। আমরা যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা নিতে শুরু করতে পারতাম, তাহলে হয়তো এই মৃত্যুর সংখ্যাটি কমিয়ে নেওয়া যেত, ক্যাজুয়ালিটি হয়তো কম হতো। সেই জায়গাটিতেও আমার মনে হয় যে আমাদের আর একটু নজর দেবার প্রয়োজন আছে। এবং অবশ্যই মানুষ হয়তো সচেতন নয়, কিন্তু তাদেরকে সচেতন করবার জন্য কিন্তু আমাদের জনপ্রতিনিধি, নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, যারা সমাজ নিয়ে ভাবেন, উন্নয়ন সহযোগী যারা আছেন, স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ জায়গা থেকে করণীয় আছে। সেই করণীয়টি যদি আমরা একসঙ্গে করতে পারি, তাহলে অবশ্যই এই মৃত্যুর মিছিল কমিয়ে নিয়ে আসা যায় এবং এইটি কিন্তু একটি সহনীয় জায়গায় আসা খুবই সম্ভব। রাইট। আমি ডক্টর তৌফিক জোয়াদের কাছ থেকে একটু জেনে নিতে চাই যে গত ওয়েভের সময় যেসব কথাগুলো সোশ্যাল মিডিয়াতেই হোক আর কারণ বাজারের নর্মাল আড্ডার মধ্যেই হোক, সেগুলো এক ধরনের মিথ হিসেবে আলোচিত হয় এবং এগুলো ছড়াতে কিন্তু একদম তেমন কোনো মানে কৌশল দরকার হয় না, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লাগে না, যে তারা মুখে মুখে ছড়িয়ে যায় যে আরে এটা তো গরিবের রোগ, এটা তো ঢাকা শহরে বাজারে যারা খেটে খাওয়া মানুষ তাদের হবে না। এখন ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম এবং ডক্টর আনিসুর রহমান নিজেদের অভিজ্ঞতা এবং স্ট্যাটিস্টিক থেকে যেগুলো বললেন, অর্থাৎ এই
মার্চ মাসের পরিসংখ্যান এপ্রিলে এই পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত মৃত্যুর সংখ্যা এবং যে ট্রেন্ড দেখা যাচ্ছে মুগদা হাসপাতালেই বলি বা অন্যান্য হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলোর ট্রেন্ড যেগুলো বলি, নিম্নবিত্ত, অপেক্ষাকৃত দরিদ্র এবং মধ্যবিত্তের মানুষই অনেক বেশি আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এটা কেন ছড়ায় না? এই এইটা ছড়ানোর জন্য কি আর আলাদা কেন কৌশলের কথা আমরা ভাবি? আমি আপনার প্রশ্নটা আসলে ঠিক ধরতে পারিনি, মানে না, আমি বলছি কোনটা যে ছড়ায় না বলতে যাচ্ছেন আরেকটু। আচ্ছা, আমি বলছি যে যেই সব মিথগুলো আসলে আমাদের স্বাস্থ্যবিধিটা না মানতে উৎসাহিত করে, সেগুলোর জন্য কোনো কৌশলের দরকার হয় না, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের দরকার হয় না। অথচ যেই সব তথ্যগুলোতে প্রমাণিত হয় যে ধনী গরিব নির্বিশেষে সকলেই এইটাতে আক্রান্ত, অনেক বেশি নিম্নবিত্তের মানুষ এখন আক্রান্ত হচ্ছে, ভালনারেবল, সেগুলো কিন্তু আসলে ছড়ায় না। এটার আসলে রহস্যটা কি? জি, আসলে এটা আমার মনে হয় যে একটা হিউম্যান টেন্ডেন্সি, যে আমরা এক ধরনের মানে যখন আমাদের অসহায়ত্বের সৃষ্টি হয়, আমরা তখন এক ধরনের আহ, যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আমাকে এক ধরনের, যেমন আপনি ধরেন চিন্তা করেন যখন একটা রোগের কোনো চিকিৎসা আপনি নিতে যাবেন কিন্তু তার চিকিৎসা হচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না, মানুষ কিন্তু তুকোতাক বা অন্য যেসব ট্রিটমেন্ট, যেগুলোকে আসলে ট্রিটমেন্ট বলা যায় না, লোক চিকিৎসা, সেগুলো শরণাপন্ন অনেক বেশি হয়, কারণ মানুষ আসলে সেগুলো শরণাপন্ন হয় যখন তার আর কোথাও কোনো কিছু পাওয়ার আশা থাকে না। একইভাবে দরিদ্র শ্রেণীর মানুষ যখন তার স্বাস্থ্য সন্ধানের সুযোগটা যথেষ্ট পরিমাণে পায় না, বা তার অর্থনৈতিক কারণে হোক বা স্বাস্থ্য সেবার অভিগম্যতার অভাবে হোক, যে কোনো কারণেই হোক, তখন তারা এক ধরনের মানসিক আশ্রয় খুঁজে নেয় যে হ্যাঁ, এটা আসলে আমাদের কাছে ছড়াবে না। এবং এই ধরনের একটা আশ্বাসের বাণীটি কিন্তু অনেক বেশি বিস্তৃত হয়। আমাদের একটা কথা প্রচলিত আছে, আমরা বইতে এক সময় পড়েছি যে ব্যাধি সংক্রামক কিন্তু স্বাস্থ্য নয়। অর্থাৎ নেগেটিভ জিনিসটা কিন্তু, যে জিনিসটা ক্ষতিকর, যে জিনিসটা নেগেটিভ, সেই জিনিসটা অনেক বেশি স্প্রেড করে। কিন্তু যে জিনিসটা আমাদের মাঝে সচেতনতার সৃষ্টি করতে পারে, যে জিনিসটি আমাদেরকে রোগ প্রতিরোধের ব্যাপারে নিজেদেরকে সচেতন করতে পারে, তার জন্য আমাদের সেই বিষয়টি কিন্তু, সেই ইতিবাচক বিষয়গুলো কিন্তু খুব সহজে ছড়ায় না। আপনি দেখবেন যে আমাদের যে বিভিন্ন চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোতেও সবচেয়ে বেশি, অর্থাৎ চ্যানেল অফ কমিউনিকেশন গুলোতেও যেই বিষয়গুলো অনেক বেশি অস্বাস্থ্যকর, যেই কাজগুলো অস্বাস্থ্যকর, যেই খাদ্যগুলো অস্বাস্থ্যকর, সেই খাবারগুলোরই কিন্তু প্রচারণা, সেগুলোর বিকিকিনি, সেগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেশি। পক্ষান্তরে একটা স্বাস্থ্যকর কোনো একটি অনুপান, সেটা একটা ফল হতে পারে, কোন একটা ভালো জিনিস হতে পারে, সেগুলোর ব্যাপারে কিন্তু মানুষের আগ্রহ কম। এটা একটা হিউম্যান টেন্ডেন্সি আমার কাছে মনে হয়। এটার খুব মানে মানে এই সঠিক কারণেই তো উত্তরটা মানে আমার এই পক্ষে সম্ভব নয়। এই হিউম্যান টেন্ডেন্সি হয়তো শাশ্বত সব সময় থাকবে, কিন্তু যখন নাকি প্যান্ডেমিক টাইম, যখন নাকি সকলের জীবন আহ, আহ, বাঁচা মরা নিয়ে এক ধরনের প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে থাকি, তখন তো এক ধরনের ইন্টারভেনশন দরকার হয়, তখনই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তখনই কৌশল। কি কৌশলটা নিলাম আমরা? আহ, আমাদের অনেকখানি নেওয়া হয়েছে, অনেক কিছুই আমরা করেছি, অনেক কমিউনিকেশন ম্যাটেরিয়াল খুব বেশি আসলে চোখে পড়েনি হয়তো। যেটা হয়েছিল যে যখন আমাদের খুব বেশি পরিমাণে বাড়ছিল, সেই জুন জুলাই আগস্ট এরকম সময়, তারপরে কিন্তু আমরা আমাদের লকডাউনটা সেই সময় উইথড্র করে ফেলি, এবং তারও প্রায় 2-3 মাস পরে আমরা দেখি যে আস্তে আস্তে সংক্রমণের হারটি কমে যায়। তো শুরুর দিকে যেই সময় আমরা হয়তো কমিউনিকেশনের ব্যাপারে চিন্তা ভাবনা করা শুরু করেছিলাম, স্ট্র্যাটেজি নিয়ে, কমিউনিকেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা শুরু করেছিলাম, সেগুলোর কিন্তু ঠিক সেরকম পরিণতিটা আসলে আর হয়নি, সেগুলো সেখানেই থমকে গিয়েছে। আমাদের যে এই একটা হসপিটাল বেড যেভাবে গুটিয়ে ফেলা হয়েছে, এটা গুটিয়ে ফেলা হয়েছে কারণ ধারণা করা হচ্ছিল যে এটাতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, এটা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেই সময় কিন্তু সেই প্রেডিকশনটি আমাদের মাঝে ছিল না যে এর প্রয়োজনীয়তাটি আবার নতুন করে দেখা দিতে পারে। একইভাবে আমাদের যেই পাবলিক হেলথ মেজার্স গুলো আছে, কমিউনিকেশনস এর যেই বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু স্ট্র্যাটেজি থেকে গিয়েছে। সেগুলো নিয়ে খুব রিসেন্টলি কিন্তু আবার মুভমেন্ট শুরু হয়েছে, যেগুলো আমাদের সরকারের পক্ষ থেকে যারা আছেন, মুশতাক ভাই আছেন বা প্রফেসর নাজমুল ইসলাম আছেন, ওনারা হয়তো আরো বেটার বলতে পারবেন আমার থেকে। হয়তো আমি মনে করি, আমি ইনফর্মাল চ্যানেল থেকে যেগুলো শুনছি, যে সেই নাড়াচাড়াগুলো এখনো শুরু হয়েছে। অর্থাৎ গত 1 বছর আগে যে নাড়াচাড়াটা শুরু হয়ে থেমে গিয়েছিল অথবা গুটিয়ে নেওয়া হয়েছিল, সেই জিনিসগুলো কিন্তু এখন আবার নতুন করে হচ্ছে। কিন্তু গত 1 বছর যদি এটা যথেষ্ট পরিমাণে চালানো যেত, তাহলে এতদিনে হয়তো এখন এসে আমরা একটা বেশি মাত্রায়, আমরা অনেক অধিক মাত্রায়, একটা ইতিবাচক মাত্রায়
এক ধরনের সচেতনতা আমরা হয়তো মানুষের মাঝে দেখতে পেতাম, কিন্তু সেটা আসলে হয়নি, কারণ আমাদের সেই মানে ইনিশিয়েটিভ গুলো অনেকখানি থমকে গিয়েছিল, কারণ আমরা দেখছিলাম যে না, এখন তো খুব বেশি ছড়াচ্ছে না, ইনফেকশন প্লেটো হয়ে নিচের দিকে নেমে গিয়েছে। হয়তো সেটা একটা কারণ হতে পারে। রাইট। আপনি যে জায়গায় বললেন যে পরিণতিটা হয়নি, পরিণতিটা হওয়ার আগেই গুটিয়ে নেওয়া এবং ধারণা করা হয়েছিল যে আমরা বোধহয় জিতে গেলাম। এই ধারণা তো আসলে আপনি আমি করলে হবে না, আপনি করলে হবে, আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বা আমি একজন লে পার্সন সাধারণ নাগরিক হিসেবে করলে হবে না, আমরা যারা রাস্তায় চলাফেরা করি নিয়ম মানি না তারা করলে হবে না। এই গুটিয়ে নেওয়ার সিদ্ধান্তটা তো বিশেষজ্ঞদের সিদ্ধান্ত। তাহলে কিসের উপরে তারা গুটিয়ে নিলেন, এই প্রশ্ন তো আমাদের এখন সকলের কাছ থেকেই আমার আসলে জানতে ইচ্ছা করে। আমি জানি যে ডক্টর মুস্তাক হোসেন এই প্রশ্নের উত্তর দিবেন। অধ্যাপক ডক্টর জাহির আল আমিন আছেন, তিনিও হয়তো আমাকে কিছুটা ধরিয়ে দিতে পারেন, আমাদের দর্শকদেরকে ধরিয়ে দিতে পারেন। ইস্পাহানী নিউজ আওয়ার এক্সট্রায় করোনায় ঢাকার প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন অনেকেই আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানটি দেখছেন আশা করি। একটা ছোট্ট বিরতির পরে বাকি আলোচনাটুকু নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে। করোনায় ঢাকা, ইস্পাহানী নিউজ আওয়ার এক্সট্রার আজকে শিরোনাম বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখেছিলাম। অধ্যাপক ডক্টর জাহির আল আমিন এবং ডক্টর মুস্তাক হোসেন দুজনেই আছেন। আমি প্রথমে অধ্যাপক ডক্টর জাহির আল আমিন, আমি আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই। এতক্ষণ কথা বলেছেন ডক্টর আনিসুর রহমান, নাজমুল ইসলাম, তৌফিক ভাই কথা বলেছেন। মূলত আমরা আসলে মুগদা হাসপাতাল বা সরকারি হাসপাতালগুলোর অভিজ্ঞতার কথা শুনেছি। ইম্পালস হাসপাতাল, আমরা গত কয়েকদিনে যেসব সেলিব্রিটি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন অনেকেই ইম্পালস হাসপাতালে, এছাড়া অনেকের জানাশোনা, অনেকেই কাছে পিঠে আপনাদের হাসপাতালে যেতে চান। আপনার হাসপাতালের অভিজ্ঞতা কি একটু বলবেন? মানে সব কি নিম্নবিত্ত মধ্যবিত্তের লোকজন ওখানে আক্রান্তরা ভর্তি হচ্ছে, নাকি আমরা উচ্চবিত্ত অনেক সচেতন যাদের থাকার কথা তাদের মধ্যেও অনেক পেশেন্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমি সামগ্রিকভাবে, ম্যাডাম আপনি যদি আমাকে একটু সময় দেন আমি কয়েকটা কথা বলি। জি স্যার, আমি মনে করি প্লিজ। কথাগুলো যুক্তিসঙ্গত এবং এটা দরকারও আছে। প্রথম কথা হলো কি, আমরা করোনা রোগীদেরকে সামগ্রিকভাবে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো আমাদের মতো, আমার মতো বয়স্ক লোক যাদের একাধিক কোমরবিডিটি আছে। আমার বয়সটা একটা কোমরবিডিটি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের ডিজিজ, যাই বলেন না, কিডনি সমস্যা, এটা একটা গ্রুপ। সেকেন্ড গ্রুপটা ছিল আমাদের ছেলেগুলো স্থানীয়, মানে আপনাদের মতো যারা ইয়াং এবং যারা সমানে হলিডে করছে, যারা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে এবং বিয়ে শাদী করছে এবং এই সাথে অনেক কিছু করেছে, রেস্টুরেন্টে গেছে, সেই গ্রুপটা। আর থার্ড যেটা গ্রুপ হলো যেটা খেটে খাওয়া মানুষ, আমাদের দেশের রিক্সাওয়ালা, কৃষক, আমাদের কৃষিজীবীরা, আমাদের শ্রমিকরা। তিনটা গ্রুপে ভাগ করছি আমি। প্রথম দফায় আমাদের যে পিক হয়েছিল গত বছর মে জুন মাসে, বা কিছুটা হয়েছিল হয়তো নভেম্বর ডিসেম্বর মাসে, তখন কিন্তু ফার্স্ট গ্রুপটা যারা বয়স্ক লোক এবং কোমরবিডিটি আছে তারা কিন্তু ধরা খেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি এই যে এখন মে মাসে, মানে সরি মার্চ এপ্রিলে যে আমাদের ভাইরাসটা আসলো, স্ট্রেনটা আসলো, সেটা কিন্তু আমাদের ওই ইয়াং গ্রুপ যারা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিল এবং কোন রকম বাদ বিচার করছিল না, কোনো কথাই শুনছিল না, বিয়ে শাদী করছিল, বিয়ের 10টা অনুষ্ঠান করছিল, তারা কিন্তু ধরা খাইছে এবার, আনফরচুনেটলি, বিকজ অফ নিউ ভ্যারিয়েন্ট। আমি এখানে মুস্তাফা ভাইয়ের কাছে অবশ্যই বলবো, আপনারা ভ্যারিয়েন্ট বলছেন, আপনারা তো বলছেন না কি বাংলাদেশে কোন ভ্যারিয়েন্ট কত পার্সেন্ট। আমরা তো এখন পর্যন্ত জানি না কি আমরা কোন ভ্যারিয়েন্টে কাজ করতেছি। এটা কি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট? এখন ধরেন আপনি
আমি এর কথা বলছি। সেকেন্ড যে কথাটা আমি বলতেছি কি, হ্যাঁ আমরা অবশ্যই উচ্চবিত্ত লোকজন বেশি ভালনারেবল। ঢাকা শহর নিয়ে কথা হচ্ছে কি, ঢাকা শহরে জনবসতি অনেক বেশি, ঢাকা শহরে অফিস আছে, আদালত আছে, এটা আছে ওটা আছে, ঢাকা শহরে লোক ঘনবসতি বেশি বলে মারা যাচ্ছে। এটাও তো একটা জিনিস অনস্বীকার্য। ঢাকা শহরে একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা যেভাবে মানবতর পরিবেশে বাস করে, যেরকম বাসায় বাস করে, যে বাসার মধ্যে কোনো আলো বাতাস ঢুকে না, তাদের যে টাকা কমতে কমতে তারা যে খাদ্য পরিমাণে যে কমাইতে কমাইতে কি পর্যায়ে নিয়ে গেছে, আব্রু রক্ষা করার জন্য তারা 20,000 30,000 টাকা দিয়ে একটা লোক বাসা মাস চালায়। তাদের তো আমি বলবো না ইমিউনিটি খুব বেশি হওয়ার কথা, তাদের বাড়ির পরিবেশ খারাপ, তাদের খাদ্য সংস্থান খারাপ। এটাও একটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে এই ঢাকা শহরে অনেক লোক কোমরবিডিটিতে ভুগতেছে। এই কথাটা আমি এখানে বলতে চাচ্ছি স্পষ্ট করে, এটা হলো কি সচেতনতার কথা আসতেছে, কি সচেতনা কেন হচ্ছে না। যাদের আমি আমার কাজের যে আছে বাইরের যে দারোয়ানটা আছে, তাকে আমি বলি তুমি এটা মাস্কটা পরো না কেন, সে বলে আমি পরবো কেন, কারণ আমার তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর মধ্যে এটা হচ্ছে না। তার যদি এই ভয়টা না থাকে তো সে তো এটার গ্রহণযোগ্যতা থাকবে না। এবং এই জায়গাটাই আমি বলছি কি অবশ্যই অবশ্যই এই গ্রহণযোগ্যতা তার নাই, সে বলে আমার সামনে সে মাস্ক করবে, জোর করলে পুলিশের সামনে মাস্ক করবে, এই পুলিশ সরে যাবে সে আবার মাস্ক খুলে নেবে, কারণ গরম দেশে তার কষ্ট হয় মাস্ক করলে। তাকে এখানে কিভাবে তাকে ধরতে হবে, তাকে কি সচেতনতা ডেভেলপ করতে হবে। কিন্তু আমরা কিভাবে লোককে সচেতন করব, কারণ সচেতন না করলে এই হসপিটালে বেড বাড়ায়া এই শুধুমাত্র বাড়া দেখছেন তো আমরা, এই যে নতুন ভাই স্ট্রেনটা যে হলো, এই স্ট্রেনটা এত ছোঁয়াচে, একটা বাসার একজন হলে সবার হয়ে যায় এবং এটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, হসপিটালে ঢুকে 2 ঘন্টার মধ্যে বলে আইসিইউ লাগবে, আর 2 দিনের মধ্যে মরে গেল। কি অদ্ভুত একটা ছোঁয়াচে এবং ডেঞ্জারাস টাইপের স্ট্রেন। কাজে আমাদেরকে অবশ্যই এটা প্রতিরোধ মানে আটকাতে হবে এবং আটকাবার জন্য মাস্ক পরাটাকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। লকডাউন আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতা, কারণ এটা সাধারণ মানুষের পয়সার পেটে টান ধরে, তাদের জন্য লকডাউন আটকাতে থাকা কঠিন। অবশ্যই লকডাউন করতে হবে, কিন্তু মাস্কটা পড়তে বাধ্যতামূলক করতে হবে এবং মাস্কটা পড়তে বাধ্যতামূলক যারা ইয়াং গ্রুপটা আগে ছিল, এখন যারা খেটে খাওয়া মানুষ যারা মাস্ক পড়বে না, কোনো মতেই পড়বে না, তাদেরকে কিভাবে আপনি সম্পৃক্ত করবেন? তাদেরকে সম্পৃক্ত করতে হবে ধর্মের দোহাই দিয়ে। স্যার আমরা খালি খেটে খাওয়া মানুষ আর দরিদ্র মানুষ যারা মাস্ক পরবে না আমরা তাদেরকে একটু ভিক্টিমাইজ করছি বোধহয় অনেক বেশি। আপনি যে দ্বিতীয় গ্রুপের কথা বললেন আপনার ভাগ অনুযায়ী যে ইয়াং এবং যারা কোনো নিয়মই মানেনি, এবং আমরা প্রথম ওয়েভে যখন বলেছি যে ইয়াংরা অনেক বেশি সেফ, তাদের করোনা আক্রান্ত হলেও তাদের তেমন কিছু হবে না, তারা ব্যাপারটাকে তোয়াক্কাই করেনি। অনেক চিকিৎসকরা বলছেন, WHO এবার বলছে যে এবার ইয়াংরা সুপার স্প্রেডারের কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? আমরা বারবার করে খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ যে মাস্ক পরছে না তাদেরকেই ভিক্টিমাইজ করব? এবারের জন্য তো ইয়াংরা যথেষ্ট দায়ী, তাই নয় কি? কিন্তু তারা তাদের পারসেপশন আস্তে আস্তে তারা তো ঢুকে যাচ্ছে অলরেডি হসপিটালের মধ্যে, তারা তো বুঝতে পারছে না কি আমাদের তারা তো আগেকার মতো ভাবছে এই করোনা আগেকার করোনা, আমরা তো ঘুরে বেড়াবো সমুদ্র সৈকতে, আমাদের কিছুই হবে না। কিন্তু তাদের যে পারসেপশনটা এখনো আসে নাই, এবং এটা শুধু তাদের না আমাদের পুরো সমাজের মধ্যে পারসেপশনটা আসে নাই। আমরা যে আগেকার করোনা দেখেছি, যে আগেকার এই করোনা সেই করোনা এক না, আগেকার করোনা ছিল ওই একটা করোনা টয়োটা করোলা, এখনকার করোনা হলো এটা হলো কি বলে লেক্সাস করোলা টয়োটা, জিনিসটা হলো এক না। জিনিস হলো কি এইখানে দেখা গেল এই পারসেপশনটা তো আসতেছে না লোকের মধ্যে। পারসেপশনটা কেন আসতেছে না? তারা মনে করছে আমরা তো ইনভলভ হবো না, কাজে আমরা কেন স্যাক্রিফাইস করবো, বুড়া মরে যাক, আমরা বেঁচে থাকি এরকম। এখন আবার সেদিন একটা রিক্সাওয়ালা আমার সামনে বললো আমি কেন পড়বো, আপনারা বলবেন আপনারা মরেন। তার ভিতরে যে একটা জিঘাংসা দেখলাম। স্যার ফ্র্যাঙ্কলি বলেন যে আপনি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতে পারেন, আপনি কি আপনার ঘরের ছেলেকে জিজ্ঞেস করতে পারেন যে নাকি সারাক্ষণ হেডফোন কানে দিয়ে থাকছে, সোশ্যাল মিডিয়াতে মনোযোগটা দিচ্ছে? কখনো আপনি ধরেন আপনার মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসক এতটা নিজের অভিজ্ঞতা থেকে এত কথা বলছেন, আপনার কথাগুলো তো আপনার ঘরে আমার ঘরের ছেলেপেলেরা শুনছে না এবং তারাই তো তোয়াক্কা করছে না, তারাই বিয়ে করছে, তারাই পার্টি করছে, তারাই আপনার বিচে ঘুরতে যাচ্ছে, সো এবং সুপার স্প্রেডার, তাদেরকে কিভাবে আমরা তাহলে শোনাবো? তাদের নিজস্ব জগৎ আছে, তার নিজস্ব জগৎ। এখন সুবিধা হয়ে গেছে কি তারা ধরা খাচ্ছে, কাজে এখন তারা শুনবে। কিন্তু যে গ্রুপটা ধরা খাচ্ছে না তাদের তারা যে ধরা খাচ্ছে এই কথাটা কি শুনছে? এখন শুনতে আরম্ভ করেছে। এখন ঢাকা শহরে দেখেন তারা পড়ছে, কিন্তু আপনি যে কাছ থেকে ফল কিনছেন,
যার কাছ থেকে আপনি সবজি কিনছেন সে কিন্তু পড়তেছে না, যে রিক্সাওয়ালাটা সে কিন্তু পড়তেছে না, পড়ছে আপনার সামনে। যে লোকটা কৃষক সে পড়তেছে না, কারণ সে বলছে গ্রুপ। এই গ্রুপকে বুঝাবার জন্য কিন্তু একটা জিনিস আমাদের এখানে অত্যন্ত স্ট্রং একটা অস্ত্র আছে। আমি আপনার মাধ্যমে, এটিএন দর্শক শ্রোতাদের মাধ্যমে আমি সবাইকে স্ট্রং স্পিরিটে বলি, আমার দেশের লোক অত্যন্ত ধর্মই বুঝে। আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে, তুমি যদি তোমার অ্যাক্টিভিটি দ্বারা কারো কোনো ক্ষতি করো, পরকালে রোজ হাসরের ময়দানে তোমাকে পুঙ্খানুপুঙ্খটা বিচার দিতে হবে। আমাদের এখানে আমাদের আলেম ওলামারা তাদের কিন্তু ইনফেক্টেড হচ্ছে, অদ্ভুত ব্যাপার। এটা কেন আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি তাদেরকে দিয়ে, যেটা আমরা বলাই কি না তুমি যে কাজটা করছো, তুমি যে অবিবেচকের মতো কাজটা করছো, এই অবিবেচকের স্যার, মতো আমি কাজ করলে বিনয়ের সাথে তুমি একটু এখানে বলতে ধারা চাই, রাখতে আপনি আলিম ওলামাদের দিয়ে বলাতে চাচ্ছেন ব্যাপারটা, এবং যাদের দিয়ে বলাতে চাচ্ছেন তাদেরকে কি দেখেন মাস্ক পরতে, আপনার তাদেরকে কি আমি এটাকে জেনারেলাইজ করছি না, হয়তো কেউ কেউ পড়েন, কিন্তু আমরা সেইখানেই তো দেখি যে না মানার একটা টেন্ডেন্সি, এবং সেইটাই আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। সেখানে আপনি এই অস্ত্র ব্যবহার করে কিভাবে সফল হবেন? কিছু তো সবল হবে, সাধারণ লোক তো বুঝবে, যারা ধর্মপ্রাণ যারা সাধারণ লোকজন লোক আমাদের দেশের লোক কখন অত্যন্ত বুঝবে? আর যে আলেম বলবে তিনি তো মাস্ক আলেম পরবেন না, তিনি মাস্ক না পরে আরেকজনকে নিশ্চয়ই হেদায়েত করলে সব আরেকজন শুনবে না, সব- যত আমাদের সাধারণ আলেম আর আছে। অসাধারণ হোক আমি না একটা কেন। মসজিদ চালাই, জি, আমাদেরকে কিছু তো করতে হবে। যে হ্যাঁ, কিছু লোকটা করতে হবে। ধরে নিচ্ছে কি, জি, আমি কিছু ডক্টর তো মুস্তাক করতে হবে। হোসেনের কাছে একটু যাই। মুস্তাক ভাই, আমাদের এই ঢাকা নিয়ে আমরা কথা বলছি। আপনি বলেছেন যে আমাদের একটা আহ, আজকের একটি খবরের কাগজে আপনার সাক্ষাৎকারে ঢাকা শহরে এলাকা ভিত্তিক জনস্বাস্থ্য কাঠামো নেই। আম, এটা কি কখনোই কি ছিল? আর কখনোই যদি না থেকে থাকে, নিশ্চয়ই করোনা পরবর্তী বা করোনার প্রথম ওয়েভ পরবর্তী সময়ে তো থাকা বা চিন্তা করার কথা ছিল। কেন নেই? কেন ছিল না? কেন এখনই বা এখনো বা কেন নেই? মুস্তাক ভাই যদি আমাদের এই প্রশ্নের উত্তর দেন। জি, ধন্যবাদ। আমি বা তৌফিক বা মুন্না জনস্বাস্থ্যের কাজ করি আমরা। জি, আমরা কিন্তু গত বছর থেকে বলছিলাম, বিশেষ করে বাজেটের সময় বললাম যে আপনাদের এই শহরাঞ্চলের জনস্বাস্থ্য কাঠামোর বরাদ্দ কোথায়। এবং আমরা বারবার বলেছি যে কোভিড মহামারী নিয়ন্ত্রণে সোনারবাগের অভিজ্ঞতা, ওয়ারির অভিজ্ঞতা, পূর্ব রাজাবাড়ির অভিজ্ঞতা খুবই চমৎকার। এখানে কত টাকা খরচ হয়েছিল? স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তারা ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছে কার জ্বর আছে, কাশি আছে। তাদের ওয়ার্ডে করোনার স্যাম্পল সংগ্রহ করার বুথ ছিল, সে বুথে নিয়ে আসছে এবং তাদেরকে অভয় দিয়েছে যারা গরিব মানুষ, তাদেরকে যে তোমাদের যদি করোনা শনাক্ত হয় আমরা তোমাদেরকে 21 দিনের খাবার দেব। তাই তারা করেছে এবং সেই খাবারের জন্য সরকার তো খুব বেশি পয়সা দেয়নি, তারা নিজেরা এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি তারা এগিয়ে এসছে। এই কমিউনিটি ভিত্তিক যে মডেলটা আমাদের জনস্বাস্থ্য কাঠামো এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে না থাকলেও তাদেরকে সক্রিয় করা যেতে পারে। মাননীয় মেয়র এবং মন্ত্রণালয় সবাই মিলে সেটা এখনো করতে পারে। আমরা আমরা যে প্রচারণাগুলো করছি এগুলো অবশ্যই দরকার, কিন্তু এগুলো কিন্তু উপর থেকে কেন্দ্রীয়ভাবে ইলেকট্রনিক গণমাধ্যমে করছি, পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছি, কিন্তু মানুষের ঘরে গিয়ে যে ডক্টর জহিরুল আলম যেটা বললো, ধর্মীয় একজন নেতা যদি মসজিদ থেকে বেরিয়ে এলাকার ওয়ার্ড কাউন্সিলর সহ নেতাদের গিয়ে ঘরে ঘরে গিয়ে বলে তোমরা মাস্ক পরো, মানুষকে বাঁচাতে হবে, তুমি নিজেও বাঁচো অন্যকেও বাঁচাও, এবং যারা প্রান্তিক মানুষ তাদেরকে সহায়তা দেওয়ার জন্য তারা সশরীরে হাজির, এই ভরসাটা যদি পায় তাহলে সে কিন্তু ভয় পাবে না যে আমি টেস্ট করলে আমাকে ঘরকে লকডাউন করে দিবে। এই লকডাউন কথাটা যে আমাদের কত ক্ষতি করেছে, যে আমাকে তালা মেরে দিবে, আমরা গরিব মানুষ ঢাকা শহরে ভাড়া থাকি, আমাদেরকে দেখার কেউ নেই, তাই শহর যখন বন্ধ হয়ে যায় তখন তারা জীবনের মায়া ত্যাগ করে তারা ঢাকার বাইরে চলে যায়। এটি যে আমাদের কত বড় লজ্জার যে 7টা দিনের খাবার তাদের নাই, যারা সারা বছর শহরবাসীকে সেবা করে, 7 দিনের এই যাতায়াত বন্ধ হলে সে না খেয়ে মারা যাবে, তাই সে ট্রাক নাই, বাস নাই, সে পায়ে হেঁটে নৌকায় তারা শহর ত্যাগ করে। যাই হোক, কমিউনিটি ভিত্তিক যে মডেলটা আমরা দেখেছি গত প্রথম ঢেউয়ের সময়, সেটিকে অ্যাক্টিভেট করে আমরা প্রতিটি ওয়ার্ডে একজন করে চিকিৎসক, তিনি জনস্বাস্থ্যের অল্প কিছু ট্রেনিং নিয়ে কাজ করতে পারেন, কয়েকজন নার্স এবং অসংখ্য ভলান্টিয়ার, তাদেরকে নিয়ে আমরা ঢাকা শহরের যে আগুন করোনার, এই যে আমাদের যে ঢাকা শহরের যে পজিটিভিটি রেট, শনাক্তের হার কিন্তু 30 থেকে 40-এর বেশি। যদি আমরা বিদেশগামী যাত্রীদের টেস্ট এখন হচ্ছে না,
এটা এখন 2 সপ্তাহের মাথায় 5ই এপ্রিলের সময় যে সীমিত আকারে জনস্বাস্থ্য ব্যবস্থা নেওয়া হয়েছে তার একটা প্রভাব দেখছি আমরা। 2 সপ্তাহের মাথায় সংক্রমণটা একটা স্থিতিশীল পর্যায়ে এসছে। আমরা এখন নিশ্চিন্ত না, আবার যদি বেড়ে যেতে পারে কালকে বা পরশু। মৃত্যুর সংখ্যা হয়তো স্থিতিশীল হবে আগামী 1 সপ্তাহ পরে, এর মধ্যে একটা ঝুঁকি আছে মৃত্যুর সংখ্যা আর বাড়ে কিনা। কিন্তু তারপরে যদি আমরা ঢিলা দেই, আমরা যদি আবার আগের মতো যাই, আমাদের আরো বড় ধরনের তৃতীয় ওয়েভ আসবে। তার আগে যদি আমরা এই শহর ভিত্তিক যে জনস্বাস্থ্যের কাজগুলো আছে এগুলো কিন্তু করা খুবই সহজ। প্রত্যেকটা কমিউনিটি সেন্টারে একটা করে কমিউনিটি কোয়ারেন্টাইন কেন্দ্র হতে পারে, যাদের ঘরে থাকার অবস্থা নেই, যারা ভাসমান জনগোষ্ঠী, যারা রাস্তায় ঘুমায় বা কারো বারান্দায় ঘুমায়, তাদেরকে আমরা এই করোনা কালে সেখানে রেখে তাদেরকে খাওয়াতে পারি, তারা যেন সংক্রমণটা না ছড়ায়। তারা যদি করোনা আক্রান্ত হয় তাদের টেস্ট করতে পারি, চিকিৎসা করতে পারি। প্রাথমিক চিকিৎসা যদি আমাদের দেই সে সমস্ত রোগীদেরকে, তারা জটিল অবস্থায় যাবে না, আইসিইউতে তাদের যেতে হবে না। এটি একটু আগে আলাপ হলো, তাদেরকে আমরা ভ্যাকসিন দিতে পারি, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে পারি, তাহলে আইসিইউর উপরে চাপ হবে না। এখন ঢাকা শহরের হাসপাতালে আইসিইউর উপরে আইসিইউতে কোনো বেড ফাঁকা নেই, কিন্তু হয়তো সাধারণ শয্যা 2-1টি খালি আছে। এটা 3 সপ্তাহ আগে যারা আক্রান্ত হয়েছিলেন তারা এখন জটিল অবস্থায় পৌঁছেছেন, তারা আইসিইউতে আছেন, তাদের একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণের অবস্থা। কাজেই আপনি ঠিকই বলেছেন, আমাদের সময় থাকতে আমরা এখনো সময় আছে। আমাদের ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, যেগুলো সিটি কর্পোরেশন, সব জায়গাতে আনুষ্ঠানিক কাঠামো হয়তো নেই। সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে একটা এনজিও কে দায়িত্ব দেওয়া আছে মাতৃ শিশু স্বাস্থ্য সে দেখার জন্য। তারা টিকা দিয়ে থাকে সেই কেন্দ্র থেকে। সেই কেন্দ্রগুলোকে শক্তিশালী করতে পারি আমরা, সরকারের পক্ষ থেকে আমরা চিকিৎসকরা দিতে পারি সেখানে। আর আমরা প্রশাসনের পক্ষ থেকে জেলায় জেলায় সচিব দেওয়া হয়েছে। ডেঙ্গুর সময় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ঢাকা শহরে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু সরকারি কর্মকর্তা দেওয়া হয়েছিল। কাজে সেটা এখনো করা যেতে পারে এবং আমাদের প্রশিক্ষণ দিয়ে চিকিৎসকদের রাখা যেতে পারে। তারা সেখানকার কমিউনিটি ভলান্টিয়ারদেরকে যদি এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, আমার মনে হয় ঢাকা শহরের যে আগুনের মতো ছড়িয়ে যাচ্ছে করোনা পরিস্থিতি, এটি 2 সপ্তাহের মধ্যে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং ভবিষ্যৎ যদি কোনো সংক্রমণের সেই আশঙ্কা থাকে সেটিও কিন্তু এখান থেকে তারা আগে থেকেই ধরতে পারবেন এবং প্রতিরোধ করতে পারবেন। কিন্তু মোস্তাক ভাই, সবকিছুর পরেও মানে প্রশ্ন থাকে যে শুরু করব কোথা থেকে, কবে থেকে, কোন পদ্ধতিতে। এই প্রশ্নটা থাকলেও আপনি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিবেন একটা ছোট্ট বিরতির পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় করোনায় ঢাকায় শিরোনামে আমরা কথা শুনছি। ডক্টর মুস্তাক হোসেন এতক্ষণ ধরে পরামর্শ দিয়েছেন, আইডিসিআর এর উপদেষ্টা। কোথা থেকে শুরু করব এই প্রশ্ন ছিল। ডক্টর মুস্তাক, আমি আবার আপনার কাছে আসছি, তার আগে একটু শুনে নেই। একেবারেই সারাক্ষণ আইসিইউতে বসে থাকেন যারা, আমাদের সঙ্গে ডক্টর মফিজুল হক সোহাগ আছেন, সরকারি কর্মচারী হাসপাতালের আইসিইউ বিভাগের কনসালটেন্ট। আমরা একটু যে স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলছি, অর্থাৎ ঢাকায় অনেক বেশি আক্রান্ত হচ্ছে, মুগদার অভিজ্ঞতা, সেখানে নিম্ন মধ্যবিত্তর কথা বলা হচ্ছে। আসলে মানে আমরা কি কেউ এটা নিয়ে কোনো গবেষণা বলছি না, যে আপনারা কি জীবনমান, কারা কোন জায়গা থেকে আসছে সেগুলো কি একটু লক্ষ্য করছেন কিনা এবারের, বিশেষ করে এই দ্বিতীয় ওয়েভে? নাকি যেরকম করে রোগী সামলাতে হয়তো এদিকে তাকানোর সুযোগ হয় না, আর আমাদের আসলে বলাও হয় না যে কোন জায়গা থেকে এই ঢাকা এতটা বেশি ভালনারেবল হয়ে আছে। ডাক্তার জাহিদ যেটা বললেন যে তরুণরা অনেক বেশি এবার
সুপার স্প্রেডার, হ্যাঁ সেটা তো এক ধরনের আছেই, তার বাইরে কোন কোন জায়গা আমাদের কাজ করা উচিত? আমি মফিজুল হক সোহাগ, আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই। জি, ধন্যবাদ। আমি আসলে সরকারি কর্মচারী হাসপাতালে আপনার প্লাস হচ্ছে আর যেখানে আমি করোনা রোগীদের আইসিইউতে যেভাবে চিকিৎসা সেবা দেই, তো আমার এখানে আসলে বেশিরভাগ রোগী এইবার যেটা সেকেন্ড ওয়েভে যেটা পাচ্ছি সেটা হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং যারা মাঠ পর্যায়ে প্রশাসনে যারা কাজ করছেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ বা তাদের বাবা মা, তাদের ডিপেন্ডেন্ট যে পার্সন যারা পরে বাসায় ছিলেন তাদের সাথে, যারা হচ্ছে এদের টাচে ছিলেন, এবং এরা এই গত একটা বছর যারা হচ্ছে একবারের জন্য হয়তো বের হননি, হয়তোবা গত 2-3 মাসের কোনো এক অসাবধানতায় হয়তো তারা আক্রান্ত হয়েছেন, এই ধরনের রোগী খুব বেশি পাচ্ছি। কিছু রোগী পাচ্ছি আমরা ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেয়া, যারা করোনার ফার্স্ট ডোজ নিয়েই হয়তো মনে করেছিলেন যে আমি করোনা মুক্ত। এখানে আমাদের আমরা যারা বিজ্ঞান ভিত্তিক চর্চা করি, এখানে আমাদের কিছুটা দায় আছে। দায়টা কিসের? সেটা হচ্ছে যে আমরা ভ্যাকসিন নিলাম, মানুষকে, জনগণকে আরো উদ্বুদ্ধ করলাম যে আপনারা ভ্যাকসিন নেন, দিতে যে আমরা একটা ভি চিহ্ন দেখালাম যে আমরা ভিক্টরি, আমরা করোনা মুক্ত। এখন আপনি যখন একজন রেসপন্সিবল পারসন, আপনি যখন একজন বৈজ্ঞানিক কর্মকর্তারাও যখন আপনি ভি চিহ্ন দেখাচ্ছেন, আমাদের মতো তরুণ সমাজ, আমাদের মতো যারা স্কুল কলেজ বন্ধ, যাদের কোনো কাজ নেই, তারা যদি এখন কক্সবাজারে যে তাঁবু টাঙিয়ে থাকে, তাকে শুধুমাত্র যদি দোষারোপ করে এই বিষয়টা শুধু হয় না, এটা আমাদের নিজেদেরও কিছুটা দায় আছে। আমরা মানুষকে উদ্বুদ্ধ করলাম ভ্যাকসিন নেওয়ার, কিন্তু আমাদের ভ্যাকসিনের যে ইন্টারপ্রিটেশন, মানে ভ্যাকসিনটা কতটুকু প্রোটেকশন দিবে, কখন দিবে, আমরা কি এই মেসেজটা জনগণকে, সাধারণ মানুষকে দিয়েছি? আমরা কি বলেছি যে আপনি দ্বিতীয় ডোজ দেওয়ার পরে 3 সপ্তাহ পরে আপনি 70% সম্ভাবনা যে আপনি এই করোনা থেকে আপনি হচ্ছে ডক্টর মফিজুল হক সোহাগ, আমাদের বাংলাদেশে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে কেবল সপ্তাহখানিক হলো, আর প্রথম ডোজ নেবার পরেও আক্রান্ত অনেক রোগী আপনারা পেয়েছেন, এবং সেটার কারণটাও বলেছেন যে একটা অবৈজ্ঞানিক এক্সপ্রেশন আমরা দেখিয়েছি যে ফার্স্ট ডোজ নেওয়ার পরে ভি চিহ্ন দিয়ে আমরা আমাদের মুখের মাস্কটাকে অবজ্ঞা করলাম, হাত ধোয়াটা ভুলে গেলাম, স্যানিটাইজ করা, দূরত্বে থাকা, এগুলোর কিছুই আমরা আর মাথায় রাখলাম না। আমি একটু মফিজুল হক সোহাগ আপনার কাছ থেকে জানতে চাই যে প্রথম ডোজ পাওয়া কি পরিমাণ পেশেন্ট আপনারা পেয়েছেন? একেবারে শুরুতে যখন আমরা এই ওয়েবটা, কিন্তু আমরা বলছি মার্চ, কিন্তু আমরা যারা সরকারি আইসিইউতে যারা আছি তারা আসলে এই ওয়েবটা শুরু হয়েছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। ওই সময় আমরা দেখলাম যে আমার 6 বেডের আইসিইউ সরকারি কর্মচারী হসপিটাল, সেখানে দেখলাম যে 6 বেডের মধ্যে প্রায় 2 থেকে 3 জন পেশেন্ট আমার হচ্ছে যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেয়া, এবং আমার মার্চ মাসের ফার্স্ট উইকে আমি আমার আপন চাচাকেও হারালাম, তারও একই ক্ষেত্রে, সে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে এবং সে আমাকেও জানায়নি, করোনা উপসর্গ নিয়ে বাসায় ছিলেন, যে সে নিশ্চিত যে তার করোনা হয়নি। এবং এখানে এবার যেটা হচ্ছে যে সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেওয়ার কোনো পেশেন্ট আমরা এখনো আমরা পাইনি, সেকেন্ড ডোজ নেওয়া পাইনি, কিন্তু ফার্স্ট ডোজ ছিল, সেটা হয়তো বা 10-20-30% রোগী ছিল। আচ্ছা, আমি একটু ডক্টর আনিসের কাছ থেকে একটু শুনি। আপনিও নিশ্চয়ই ফার্স্ট ডোজ পাওয়া পেশেন্ট পেয়েছেন, সেক্ষেত্রে মানে ফ্যাটালিটিটা কেমন? আমরা যা অনেকেরই কৌতূহল যে ফার্স্ট ডোজের পরে যে ইমিউনিটিটা তৈরি হতেও তো 3-4 সপ্তাহ লাগে, আর দ্বিতীয় ডোজটা নেওয়ার পরে মোটামুটি প্রোটেক্টেড বলা যায়, তাও একটা সার্টেন সময়ের পরে, অর্থাৎ 3 সপ্তাহ এরকম একটা চিকিৎসকরা বলে থাকেন। ডাক্তার আনিসুর রহমান, আপনারা কেমন পেয়েছেন ফার্স্ট ডোজ নেওয়া পেশেন্ট? ডোজ নেওয়ার আমাদের 7ই ফেব্রুয়ারি তো শুরু হয়েছে, 8ই ফেব্রুয়ারি মানে ম্যাক্সিমাম শুরু হয়েছে। 8ই ফেব্রুয়ারি 3-4 দিন পরে, 8ই ফেব্রুয়ারি 3-4 দিন পরে কিন্তু আমাদের আইসিইউতে পেশেন্ট আসছে। তখন আমরা যেটা হিস্ট্রি নিলাম সেটা হলো যে তাদের যেটা এক্সপোজার হয়েছে, তাদের এক্সপোজারটা ভ্যাকসিন নেওয়ার আগেই হয়ে গেছে, ভ্যাকসিন নেওয়ার আগেই হয়ে গেছে। এই ভ্যাকসিন নেওয়ার পরে তাদের সাইন সিম্পটম দেখা গেছে, সিভিয়ারিটি হয়েছে, তখন আইসিইউতে ভর্তি হয়েছে। এরকম আমরা কিছু পেশেন্ট পাইছি। আচ্ছা, হ্যাঁ, আর এটাও মোটামুটি আমার তো আইসিইউ বেড হলো 19টা আইসিইউ বেড, 10টা হলো হচ্ছে এসডু বেড,
এবং সেটা মোটামুটি এক মাসের মধ্যে মোটামুটি 20 জনের মতো আমরা পেয়েছি। আচ্ছা, সেটা তো মানে প্রথম আপনি বললেন যে 8 ফেব্রুয়ারির পর থেকে হিসাব করে দেখেছেন যে আগে থেকে এক্সপোজার ছিল, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আচ্ছা, অর্থাৎ ভ্যাকসিন নেয়ার 2-3 সপ্তাহ পরে নিশ্চয়ই আপনি ওরকম পেশেন্টও পেয়েছেন। তারা কি করেছে সেরকম মানে কথাবার্তা, কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা যে ভ্যাকসিনও নিয়েছে তারপর সবকিছু কি ভুলে গেছে, বা ভ্যাকসিন কতখানি প্রোটেকশন দিল তাদেরকে? ফার্স্ট ডোজ তো যদিও পূর্ণাঙ্গ প্রোটেকশন নয়, কিন্তু আপনাদের ভাষায় কি বলে আসলে? সেকেন্ড ডোজ নেওয়ার পরে যে সেকেন্ড ডোজ করোনা নয়, মানে পজিটিভ ফার্স্ট হয়েছে, ফার্স্ট সেকেন্ড ডোজের পেশেন্ট ফার্স্ট পাননি ডোজ বলে নেওয়ার বলে। পরে যে ফার্স্ট ডোজ নেওয়ার পরে অনেকদিন পরে সেকেন্ড ডোজ নেওয়ার আগে রাইট। যদি যারা পজিটিভ হয়েছে এদের মধ্যে যে বেশিরভাগই হলো তাদের হলো এই যে কোমরবিডিটি বেশি ছিল, যেমন আমাদের অ্যানস্টেজ রেনাল ডিজিজ, যেটা রেনাল ইম্পেয়ারমেন্ট, যেটা ডায়ালাইসিস লাগে এই ধরনের পেশেন্ট, এবং বাইপাস লাগে, হ্যাঁ এই ধরনের পেশেন্ট। আচ্ছা, এই পেশেন্টগুলো সাধারণত বাসায় থাকে। হ্যালো, জি জি জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই পেশেন্টগুলো সাধারণত বাসায় থাকে। আমরা যেটা আমাদের মনে হলো তাদের বাসায় কেউ এফেক্টেড হয়েছে, তাদের কাছ থেকে গেছে। আচ্ছা, কেউ এফেক্টেড হয়ে গেছে, পজিটিভ হয়েছে, তাদের কাছ থেকে আর গেছে। আরেকটা ছোট্ট জিনিস এভাবে তারা ডাক্তার আনিসুর রহমান, যে মানে ফার্স্ট ডোজ পাওয়ার পরেও মানে অনেক সময় বলা হচ্ছে যে ফেটাল হয় না, মানে সেকেন্ড ডোজের পরে তো অনেকটাই প্রোটেক্টেড, হয়তো হবেই না, আর কিন্তু ফার্স্ট ডোজের পরেও মানে অত বেশি মুমূর্ষু হয়ে যাবে না, এই ধরনের কথা আমরা চিকিৎসকদের কাছ থেকে শুনি। আপনারা কেমন পেয়েছেন যে ফার্স্ট ডোজের পরে আক্রান্ত হয়েছে, মারাও গেছে, অথবা ফার্স্ট ডোজ পাওয়ার কারণে মারা যায়নি, এমন কি কোনো তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ আছে আছে, যেমন হচ্ছে আমরা তো এই ভ্যাকসিন দেওয়ার আগে যে সকল পেশেন্ট আইসিইউতে ছিল যেগুলো হচ্ছে মারা গেছে, ওই ধরনের পেশেন্ট এবার যারা মানে vaccine গত দেওয়ার পরে ওয়েভের আমাদের কথা ভর্তি বলছেন, হয়েছে, গত বছর? হ্যাঁ গত ওয়েভে যারা ভ্যাকসিন দেওয়ার আগে যে সকল পেশেন্ট আইসিইউতে ভর্তি হয়েছে হওয়ার পরে মারা গেছে, কিন্তু ওই ধরনের পেশেন্ট কিন্তু যারা ভ্যাকসিন নিয়েছে আইসিইউতে ভর্তি হয়েছে তারা কিন্তু সার্ভাইভ করছে। এটা একটা আশার আলো। আচ্ছা, তাতে মনে হচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার পরে হচ্ছে তারা ইয়ে পেয়েছে, আর আর evidence ভ্যাকসিন পেয়েছে। নেবার পরেও এখানে যে 14 আমাদের দিন পরেও আক্রান্ত হওয়ার কারণটা আপনার কি মনে হয় চিকিৎসক হিসেবে? যে এখন হচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার পরে যে সবারই ইমিউনিটি হবে 67% হবে, কিন্তু আবার বাকি 33% যে হবে না, এর মধ্যে যদি পড়ে থাকে Right, তাহলে তো right. এফেক্টেড হবেই। এটা একটা কারণ হতে আমি পারে। একটা জিনিস একটু যুক্ত করতে চাচ্ছি, জি, জি, যেটা হচ্ছে সোহাগ। সায়েন্টিফিক স্টাডি যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি করোনা আক্রান্ত আগে একবার হয়ে থাকেন, তারপরে যদি আপনি ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেন, সেক্ষেত্রে আপনার প্রোটেকশন রেটটা একটু বেশি থাকবে। ওকে, কিন্তু যে মানুষটি কখনোই করোনা আক্রান্ত হননি, প্রথমবার করোনা ভ্যাকসিন নিয়েছেন, তার একটা ডোজেই তার হয়তো সিভিয়ারিটি আবার হতে পারে, তাকে আইসিইউতে ভর্তি হওয়া লাগতে পারে, আচ্ছা এবং আমরা সেটাই পেয়েছি। কিন্তু যার আগে করোনা হয়েছে কিন্তু ফার্স্ট ডোজ ওইটাই কিছু কিছু ক্ষেত্রে বুস্টার ডোজেরও কাজ করে। আচ্ছা আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং। আমাদের যে অভিজ্ঞতা, জি, আমি একটা যদি বলি আমাদের অভিজ্ঞতা ইম্পালস হাসপাতালে আমরা দেখছি আমাদের যে রুগী, আমাদের অবশ্যই অ্যাফ্লুয়েন্ট রুগী, এরা সবাই ভ্যাকসিন পাওয়া, 30 থেকে 40% রুগী আমাদের ভ্যাকসিন পাওয়া রুগী ভর্তি হয়েছে ফার্স্ট ডোজ। সেকেন্ড ডোজ তো খুব কম লোকই পেয়েছে, আর সেকেন্ড ডোজ পাওয়ার যে পরে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ একটা ফ্যাক্টর আছে, সেটা তো এখনো প্রকার আসেই নাই কারোর ক্ষেত্রে বাংলাদেশে। তা আমাদের এখানে 30 থেকে 40% রুগী আমরা দেখলাম কি ভ্যাকসিনেটেড রুগী ফার্স্ট ডোজ পাওয়ার 1 মাস পরে বা 23 দিন পরে, যেটা একটা ফিগার হচ্ছে, এবং এর মধ্যে থেকে প্রায় 5% রুগী কিন্তু আইসিইউতে ঢুকতেছে, এবং এই 5% রুগীর মধ্যে আমরা দেখলাম 1% রুগী, মানে এদের 20% রুগী মারা যাচ্ছে ফার্স্ট ডোজ নেওয়ার পরে। সেই হিসাবে আমরা বলবো কি এটা অবশ্যই একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর কি আসতেছে। আর একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি যেটা আমাদের বলা উচিত, আমরা আগেই যে কোভিডকে ধরে রেখেছিলাম, আর এবারে কোভিড কিন্তু সেরকম না। আমি সবাইকে বলবো ফর গড সেক আপনারা দুইটা জিনিস করেন, আপনারা বাসার মধ্যে 4-5 দিন চিকিৎসা নেন, কিন্তু 5-6 দিনের মধ্যে যদি দেখেন কি আপনার টেম্পারেচার নামতেছে না, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বা আপনার পালস অক্সিমিটার দেখছে যে আপনার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, অথবা যদি দেখেন কি আপনি প্রচন্ড অসুস্থ, মানে আপনি খুব টায়ার্ড এক্সস্টেড,
দয়া করে আপনারা বাসায় বসে চিকিৎসাটা নেন, কিন্তু আপনারা একটা বিশেষজ্ঞের পরামর্শ নেন। কারণ এই রোগীগুলো আর ২-১ দিন পরে এরা বাসার মধ্যে অক্সিজেন দিচ্ছে, দেখা গেল 90% 95% আছে, এরকম প্রচুর লোক। একজন নাম করা লোক বারডেমের, কালকে আমি করলাম, 90-95 আছে। তাহলে 90% ইজ নট এনাফ, নট গুড। আপনি যে কোনো মুহূর্তে এটা কিন্তু 80% হতে পারে এবং ২ দিনের মধ্যে আপনি আইসিইউতে যে মারা যেতে পারেন। এক্সাক্টলি আমার আপন ফুফাতো ভাই তাই হলো। উনি আমাকে যখন জানালো তখন 80-85 বলে, ২ দিন আগে 90-95 ছিল। আমাকে যেদিন জানালো বলে কি গত ২ দিন থেকে আর 80-85। আমরা এক্ষুনি হসপিটালে ভর্তি হন। ভর্তি হতে তাকে আইসিইউ লাগলো এবং আইসিইউতে লেগে সে ৫ দিনের মধ্যে মরে গেল। কাজে এই যে জিনিসটা, এই যে টাইমটা এত শর্ট, আমি যাদেরকে বলবো হু ক্যান অ্যাফোর্ড, যাদের ক্ষমতা আছে, আমাদের সবাই তো ডাক্তার আছে, আপনারা দয়া করে ৪-৫ দিন পর্যন্ত ইটস অলরাইট, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ৫ দিনের পরে যদি দেখেন কি আপনার ওই যে জ্বর আছে, জ্বর কমতেছে না, অথবা আপনার শ্বাসকষ্ট হচ্ছে, অথবা আপনার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে 95 এর নিচে, অথবা আপনি প্রচন্ড দুর্বল হয়ে আছেন, আপনি দয়া করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন। বাসায় বসে অক্সিজেন নেওয়াটা আমি মনে করি এটা এক্ষেত্রে উপযুক্ত হচ্ছে না। কারণ বাসায় বসে ২-৩ দিন অক্সিজেন নেওয়ার জন্য আমার যে ডিলেটা হয়ে যাচ্ছে, তার জন্য রোগীটা কিন্তু মরে অনেক যাচ্ছে ধন্যবাদ, সে অনেক আইসিইউ ধন্যবাদ তে। ডাক্তার। আরেকটা জিনিস হচ্ছে জি, এই যে করোনা টেস্টে নেগেটিভ, এই বাসার মধ্যে একজন হওয়া মানে বাকি সবারই করোনা হয়ে গেছে এই ভ্যারিয়েন্ট। এইবার আপনার যে হচ্ছে কি, দেখা গেল ছেলে অসুখ হয়েছে, ফয়সাল ভাই, মির্জা ফয়সাল আহমেদ অসুখ হলো, উনি অসুস্থ হলো, উনি আমার বাপকে ট্রান্সফার করলো, প্রফেসর মির্জা মাজুল ইসলাম, আমরা সবাই তাকে চিনি, উনি বাপ মরে গেল। কিন্তু এই যে জিনিসটা হচ্ছে, বাসার মধ্যে একজন হলে মানে সবাই হয়ে যাচ্ছে, এটা ধরে নিতে হবে এবং ধরে নিয়ে ওই করোনা টেস্টের জন্য বসে থাকতে থাকতে কিন্তু আমরা ২-৩ দিন দেরি করে ফেলছি এবং এর ফলেও কিন্তু আমাদের শরীরের উপর দিয়ে, আমাদের জীবনের উপর দিয়ে একটা এফেক্ট যাচ্ছে। যখনই আমরা ধরবো কি এইবার অন্তত বাসার মধ্যে যদি একজন হয়, বাকিরা যদি প্রোটেকশনে না থাকে, ধরে নিতে হবে বাসায় যদি সিমটম হয় তারা সবাই করোনা পজিটিভ একদম এবং ওইভাবে আগানো একদম। উচিত। অনেক এই কথাটা ধন্যবাদ, বলতে অনেক চাই। ধন্যবাদ অধ্যাপক ডক্টর জহির আল আমিন। সোহাগ, আমি সুযোগ দিব, একটা বিরতির সময় হয়ে গেল, আর ডক্টর মুস্তাক হোসেনের কাছে প্রশ্নটা রয়েছে, উত্তরটা নিশ্চয়ই মুস্তাক ভাই আমাদেরকে দিবেন, কোথা থেকে শুরু করা যায়, কোথা থেকে করব এবার। ছোট্ট বিরতি। করোনায় ঢাকা, ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার আজকের শিরোনাম। আমরা অনেক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ছিলাম। আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং এখান থেকে আমরা নিশ্চয়ই কিছু না কিছু নিজেদেরকে শোধরাবো। আমরা যেখানে ছিলাম, ডক্টর মুস্তাক হোসেন, পরামর্শ কোথা থেকে শুরু করব? আপনি কমিউনিটি বেসড যে উদ্যোগগুলোর কথা বলেছিলেন, গত বছরের তুলনা কিছুটা দিয়েছেন, উদাহরণ কিছু দিয়েছেন, সেগুলো আমরা কোনো অজ্ঞাত কারণে গুটিয়ে নিয়েছি, ঠিক আছে, কিন্তু এটাও তো এক ধরনের শিক্ষা। এবার শুরু করব কোথা থেকে? মুস্তাক ভাই ছোট করে, তারপরে বোধহয় সোহাগ একটু হাত তুলছিলেন, উনি যোগ করবেন। হাতে খুব বেশি সময় নেই মুস্তাক ভাই। জি জি, ধন্যবাদ। একেবারে মানে অ্যাকশন প্রোগ্রাম কি করা যায়। হ্যাঁ, জি, দেখুন, আমাদের ন্যাশনাল প্রিপারেডনেস এন্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড-19 এটা আছে, বিপিআরপি, এটা কিছুটা সংশোধন হচ্ছে এখন। সেখানে কিন্তু কমিউনিটি এনগেজমেন্টের জন্য প্রতিটি জেলায় ডেপুটি কমিশনারের নেতৃত্বে কমিটি আছে, উপজেলায় আছে হচ্ছে ইউনিয়ন নেতৃত্বে। সেখানে কিন্তু সকল শ্রেণী পেশার লোকেরা তার সদস্য, মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, তারা হচ্ছে এটার উপদেষ্টা। আর উপজেলা পর্যায়ে কমিউনিটি এনগেজমেন্টের জন্য যে সমন্বয় কমিটি আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তার সদস্য। শহরাঞ্চলে কিন্তু পৌরসভার মেয়ররা এটার লিড দেন। সে আমাদের সেই বিপিআরপি অনুযায়ী, রেসপন্স প্ল্যান অনুযায়ী মেয়র সাহেবরা হচ্ছে এই সমন্বয় কমিটির চেয়ারম্যান। তারা মাননীয় সংসদ সদস্যদেরকে উপদেষ্টা করে শহর ভিত্তিক তারা কমিটি করতে পারে সকল শ্রেণী পেশা বিশিষ্টদেরকে দিয়ে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর থেকে তারা ওয়ার্ডে সেই কমিটি করার নির্দেশ দিতে পারেন। আমি আশা করি আপনার এই অনুষ্ঠান থেকে তারা বার্তাটি পাবেন এবং সমস্ত মহামারী সমন্বয় করছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে এবং তার পক্ষ থেকে মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়, এবং এগুলো ইমপ্লিমেন্ট করছেন কিন্তু ক্যাবিনেট ডিভিশনের সচিব মহোদয়। কাজে তারা যেন আগামীকালই এই মেয়র মহোদয়দেরকে তারা রিকোয়েস্ট করেন, তারা যেন প্রত্যেকটা শহরে
এই সমন্বয় কমিটি করে কমিউনিটি এনগেজমেন্ট শুরু করেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে স্যার আরেকটা প্রশ্ন, এই অনুষ্ঠানের মাধ্যমে এই পরামর্শ কেন? একটা তো জাতীয় পরামর্শ কমিটি আছে, মানে আপনি আশা করছেন এই অনুষ্ঠানের মধ্যে, এই অনুষ্ঠান যে দেখবে এমন তো কোনো কথা নেই, আর দেখলেই বা কেন শুনবে? আর যেখানে জাতীয় কমিটি রয়েছে সেখানে কি করেন? সেখানে তো নিশ্চয়ই আপনারা আপনাদের মতো এক্সপেরিয়েন্স লোকদের কাছ থেকে তো নিশ্চয়ই কোনো না কোনো পরামর্শ নেওয়া হয়। না, সেটা আমি জাতীয় কমিটির সদস্য না, পরামর্শ কমিটির সদস্য না, তবে আমি আইবিসি এর সঙ্গে নিয়মিত কথাবার্তা বলি। তবে এটা বলা হয়েছে, আমি যে কমিটিতে আছি সেই কমিটিতে বলা হয়েছে, এখন আপনার মাধ্যমে বললে জিনিসটা আরো দ্রুত হবে এবং আমার ধারণা যারা পলিসিমেকার তারা নিয়মিত দেখেন নিশ্চয়ই তারা এটা তাদের আনবেন। জি, জি, অনেক ধন্যবাদ। ডক্টর মফিজুল হক সোহাগ হাত তুলেছিলেন খুব ছোট্ট করে, তারপরে বোধহয় তৌফিক জোয়ারদার শেষ করবেন। জি, আমি শুধু এর সাথে আরেকটু যোগ করতে চাচ্ছিলাম যে উপসর্গ নিয়ে, যেটা হচ্ছে যে কোভিড ক্যান কজ এনিথিং, যে কোনো বডির যে কোনো পার্টস এর যে কোনো রকম উপসর্গ নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে। এই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অলরেডি আমাদের বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে, ডেঙ্গির সিজনকে যেন আমরা ভুলে না যাই। কিছু কিছু রোগী আমরা পাচ্ছি কোভিড এবং ডেঙ্গি একই সাথে, এবং কোভিড এর কিছু পেশেন্ট আমরা পাচ্ছি টিপিক্যাল ডেঙ্গি সিমটম, জ্বর এবং মাথা ব্যথা। এইসব ক্ষেত্রে ডেঙ্গিটাও এক্সক্লুড করতে হবে এবং এই দুটোকে আমাদের একসাথে মনে রাখতে হবে। আর প্রতিরোধের ক্ষেত্রে আমার দুটো কথা, একটা কথা আমি বলবো যেটা হচ্ছে যে নিম্নবিত্তদের নিয়ে যেটা কথা বলা হচ্ছে, তাদের ব্যাপারে একটা বক্তব্য সেটা হচ্ছে যে পেটে খেলে পিঠে সয়, এটা আমরা অনেক সময় বলি, এই জিনিসটা আমাদের কাজে লাগাতে হবে। আমাদের যদি তাদেরকে খাবার পৌঁছাতে না পারি, তাহলে তাদেরকে আমরা লকডাউন দিয়ে জোর করে মাস্ক পরিয়ে রাখতে পারবো না। নাম্বার 2 সেটা হচ্ছে অলস মস্তিষ্ক ... এই অলস মস্তিষ্ক এদেরকে কাজে লাগাতে হবে। আমাদের খুব ভালো কিছু এক্সাম্পল আছে, গণজাগরণ মঞ্চের মতো এক্সাম্পল আমাদের আছে। এই অলস মস্তিষ্ক এই তরুণ সমাজরাই করেছিলেন। তাদেরকে যদি আমরা কাজে লাগাই, তাদেরকে যদি ভলান্টিয়ার অর্গানাইজেশন, ভলান্টিয়ার জবের মাধ্যমে আমরা খুব এই গরিবদের ঘরে খাবার পৌঁছাতে ছোট্ট করে যদি বলি, সুপার স্প্রেডার যদি এবার তরুণরা হয় এবং সুপার কন্ট্রোলারও এবার তরুণরা হোক না, মানে এটা বাংলাদেশেই সম্ভব, আমি খুবই আশাবাদী। ডাক্তার মোহাম্মদ নাজমুল দৃষ্টি আকর্ষণ করেছিলেন, একদম সময় নেই, এক লাইন ছোট্ট করে ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম। ধন্যবাদ। আমি খুব আশাবাদী মানুষ। এই তরুণরাই পারে, ৭১-এ পেরেছিল, ৯০-তে পেরেছিল, এবং আমি বিশ্বাস করি যে ২০২১-এ এসে তারাই পারবে। শুধু তাদেরকে একটু উৎসাহ দিয়ে ঠিক পথে শুরু করে দেয়া। আর তার সঙ্গে যেটা আমি শুরুতে বলেছিলাম, জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, জনসেবা যারা করেন, রাজনীতিবিদ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সবাই মিলে যার যেখানে প্রয়োজন এদেরকে সকলকে সাথে নিয়েই যদি আমরা কাজটি শুরু করে দেই, কমিউনিটি এনগেজমেন্টের জায়গাটিতে যদি আমরা একটু বেশি মনোযোগ দেই, আস্থা রাখি, নিশ্চয়ই এই করোনা শেষ পর্যন্ত আমাদের কাছে হেরে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। একটা একেবারে ইসপের গল্পের মতো শেষ লাইন বলার সুযোগ শুধু আপনার, মরাল। হ্যাঁ, টেড্রোস আধানোম গেব্রিয়েসাসের একটা বাণী, যিনি একদম শুরুতেই তিনি বলেছিলেন যে দিস শুড বি আ হোল গভর্নমেন্ট এন্ড হোল সোসাইটি অ্যাপ্রোচ। একদম ক্যাটাগরিক্যালি বলেছেন, হোল গভর্নমেন্ট এন্ড হোল সোসাইটি অ্যাপ্রোচ। এবং এই কথাটাই কিন্তু আমাদের মানে যারা এখানে আছেন তারা কিন্তু সবাই বলার চেষ্টা করেছেন। কাজে সবাইকে সাথে নিয়ে, সব ধরনের সমাজের যতগুলো শক্তি আছে সবাইকে নিয়ে আমাদের আসলে এর বিরুদ্ধে একটা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনেক ধন্যবাদ। করোনায় ঢাকার অবস্থা নিয়ে আলোচনা করলাম। শুধু ঢাকা নয়, গোটা বাংলাদেশের মানুষেরই চিন্তার একটা কারণ। ঢাকা বন্ধ থাকলে সবকিছুই বন্ধ হয়ে যাবে। আর ঢাকায় যারা তরুণ, যাদেরকে সুপার স্প্রেডার বলছি, তাদের হাতেই আসলে সুতোটা আছে। তারা চাইলেই এটি সুতোটা টেনে ধরতে পারে, এই করোনাই হোক আর জঙ্গিবাদী হোক। সুতরাং আমাদের সকল আশাবাদ এই তরুণদের প্রতি। নিশ্চয়ই ঢাকা করোনায় ঢেকে যাবে না। ভালো থাকবেন সবাই।